I will see you at WrestleMania. কাল রাতেই জন সিনা এটা অ্যানাউন্স করে দিয়েছিল যে এই বছরের রেসেলমেনিয়াতে জন সিনা ফিরছে, জন সিনা আসছে। না, কোনো ইনরিং ম্যাচের জন্য না, কিন্তু এই বছরের রেসেলমেনিয়াকে হোস্ট করার জন্য জন সিনা আসছে। তো আগের বছর ডিসেম্বরে জন সিনার রিটায়ারমেন্টের পর আবার জন সিনাকে ফিরতে হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে, কারণ এই বছরের রেসেলমেনিয়ার টিকিট সেলিংয়ের হাল খুবই খারাপ। যেই হারে ডাব্লিউডাব্লিউই ভেবেছিল এই বছরের রেসেলমেনিয়ার টিকিট বিক্রি হবে, সেই হারে যেহেতু টিকিট বিক্রি হচ্ছে না, তাই ডাব্লিউডাব্লিউই সব রকম চেষ্টা করছে কিভাবে টিকিট সেলিংকে আরও বাড়ানো যায়। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি জন সিনাকে ডাব্লিউডাব্লিউই বানিয়ে দিয়েছে এই বছরের রেসেলমেনিয়ার হোস্ট। যাই হোক না কেন, এটা তো খুবই ভালো কথা, কিন্তু এবার কথা বলা যাক আজকের মানডে নাইট রয়ের, যেটা সত্যিকারের অর্থে একটা ভয়ঙ্কর শো ছিল। আর আজকের মানডে নাইট র দেখে মনে হয়েছে যে হ্যাঁ, সামনের রেসেলমেনিয়ার মতো কোনো বড় ইভেন্ট আসতে চলেছে। তো কি হয়েছে আজকে রতে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. যেহেতু আজকের র মেডিসিন স্কোয়ার গার্ডেন থেকে হচ্ছিল, তাই আজকের রকে তো বড় হতেই হতো। আর সেই কারণে আজকের র শুরু করেছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস। কিন্তু কোডি রোডস কিছু বলার আগেই আমরা দেখতে পাই সেখানে স্টেফেনি মিকম্যান চলে আসে। এবার স্টেফেনি মিকম্যানকে দেখে আমরা যেমন অবাক হয়েছি, কোডি রোডস অবাক হয়ে গেছিলো যে স্টেফেনি মিকম্যান এখানে কি করছে। কিন্তু স্টেফেনি মিকম্যান তাকে জানায় যে এখানে সে কেন আসবে না, কারণ তার দাদু এই মেডিসিন স্কোয়ার গার্ডেনকে বানিয়েছিল। তাছাড়া সে হলো স্টেফেনি মিকম্যান, আর স্টেফেনি মিকম্যান এখানে কোডি রোডসের শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছিল। আর এটাই বোঝানোর চেষ্টা করছিল যে কোডি রোডসের এখনকার যে ভার্সন, এই ভার্সন র্যান্ডি অর্টনের বর্তমান ভার্সনকে হারাতে পারবে না। কারণ র্যান্ডি অর্টনের বর্তমানে যে ভার্সনটা এসেছে সেইটা ডেঞ্জারাস, সেটা ভিসিয়াস, সেটা মারাত্মক ভয়ঙ্কর। আর এই র্যান্ডি অর্টনকে হারাতে হলে র্যান্ডি অর্টনের লেভেলেই শয়তান হতে হবে। কিন্তু কোডি রোডসের বর্তমান ভার্সনটাকে দেখে বা কোডি রোডস বর্তমানে যেইভাবে হাবভাব করে সেটা দেখে স্টেফেনি মিকম্যানের মনে হচ্ছে না যে কোডি রোডস র্যান্ডি অর্টনকে কোনোভাবে হারাতে পারবে বলে। তো তারপর সে বলে যে এখানে যদি কোডি রোডসের বাবা ডাস্টি রোডস থাকতো তাহলে সে হয়তো পারতো, কারণ সে জানে যে এই ধরনের মানুষদের সাথে কিভাবে ডিল করতে হয়। কিন্তু সেটা হয়তো কোডি রোডস জানে না, কারণ কোডি রোডস তার বাবা ডাস্টি রোডস নয়। তো যখন কোডি রোডসের বাবাকে টেনে আনা হয়, তখন কোডি রোডস স্টেফেনি মিকম্যানকে বলে যে আমিও যদি বলি যে অল ডিউ রেসপেক্ট, তুমিও তো তোমার বাবার মতো নও। আর এইটা শুনে স্টেফেনি মিকম্যানের মাথায় রাগ ধরেছে। স্টেফেনি মিকম্যান একটা ঠাটিয়ে চড় মেরে দেয় কোডি রোডসকে, আর তারপর বলে যে আমি তোর ভালো চাই বলেই আমি তোকে বোঝাতে এসেছিলাম যে তুই এইভাবে এই র্যান্ডি অর্টনকে হারাতে পারবি না, কারণ সে তার ভয়েসেসকে শুনছে তার মাথায়, এমনকি তার সাথে কেউ একজন আছে যে তার সাথে কথা বলছে। এই হিন্টটাকেও ড্রপ করা হয়। তো সেই কারণে এই র্যান্ডি অর্টন মারাত্মক ভয়ঙ্কর হয়ে গেছে। আর এই র্যান্ডি অর্টনকে এত সহজে হারানো যাবে না, কারণ সে এই ধরনের র্যান্ডি অর্টনের সাথে ডিল করেছে। আর মাঝখানে কোডি রোডস আর একটা কথাও বলেছিল যে র্যান্ডি অর্টন তো স্টেফেনি মিকম্যানের সাথেও অনেক কিছু করেছে, যেটা হয়তো এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখাতে পারবো না। আর আমরা জানি সেটা কি, আর সেটা ইউটিউবের ওয়ান অফ দ্য মোস্ট ডিসলাইকড ভিডিও, যেখানে র্যান্ডি অর্টন ট্রিপল এইচের সামনে স্টেফেনি মিকম্যানের ঠোঁটে চুমু খেয়ে নিয়েছিল। তো যাই হোক না কেন, সেসব কথা তো হয়েছে, কিন্তু ফাইনালি যখন স্টেফেনি মিকম্যান কোডি রোডসকে ভালো মতো বোঝায়, তখন হয়তো কোডি রোডস কিছুটা বুঝতে পারে। কিন্তু স্টেফেনি মিকম্যান যখন রাগ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কোডি রোডস তার হাত ধরে টেনে স্টেফেনি মিকম্যানকে বলে আই হ্যাভ টু ওয়ার্ডস ফর ইউ। আর তখন পুরো ক্রাউড সাকিট করতে থাকে, কিন্তু কোডি রোডস বলে থ্যাংক ইউ। তো এইভাবে কোডি রোডস আজকে স্টেফেনি মিকম্যানকে থ্যাংক ইউ বলে তো বেরিয়ে গেছে। কিন্তু কথা হলো স্টেফেনি মিকম্যান কেন কোডি রোডসকে সতর্ক করতে এসেছিল, এখানে স্টেফেনি মিকম্যানের মোটিভটা কি? তো তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, মানে যেখানে আমি এইটা নিয়ে কথা বলেছিলাম যে কে র্যান্ডি অর্টনের মিস্ট্রি কলার হতে পারে, তো সেখানেই বলেছিলাম যে এটা ট্রিপল এইচও হতে পারে। আর অ্যাকচুয়ালি যদি তোমরা দেখো বা ভাবার চেষ্টা করো যে যদি সত্যি র্যান্ডি অর্টন ট্রিপল এইচের সাথেই ফোনে কথা বলে থাকে, তাহলে এই মাইন্ড গেমটাকে আরও অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য হয়তো ট্রিপল এইচ স্টেফেনি মিকম্যানকে পাঠিয়েছিল কোডি রোডসের কাছে, যাতে কোডি রোডসকে সে ম্যানিপুলেট করতে পারে বা কোডি রোডসকে কোডি রোডসের মনে একটা ভয় ধরাতে পারে।
হয়তো সেই কারণেই ট্রিপল এইচ স্টেফেনি ম্যাকম্যানকে কোডি রোডসের সামনে পাঠিয়েছিল, আর এইভাবেই হয়তো সে র্যান্ডি অর্টনের এগেনস্টে কোডি রোডসকে একটু দুর্বল করতে চাইছে, মানে দেখাচ্ছে যে সে কোডি রোডসের ভালো চায়, কিন্তু আসলে হয়তো কোডি রোডসের মনে একটা ভয়ের সৃষ্টি করে কোডি রোডসকে আরও দুর্বল করতে চাইছে। তো এরকম মাইন্ড গেম হয়তো তারা খেলছে, যেটা তো পরেই রিভিল হবে যে সেটা ট্রিপল এইচ ছিল কি ছিল না, কিন্তু হ্যাঁ এই একটা পয়েন্ট হতে পারে যার ফলে আজকে স্টেফেনি ম্যাকম্যান কোডি রোডসকে সতর্ক করতে এসেছিল। কিন্তু এইভাবেই আজকে শুরু হয়েছিল, আর যে শুরুটা আমি বলবো দুর্দান্ত ছিল। এরপর আমরা দেখতে পাই ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে উসোস তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট দ্য ভিশন। এবার এইটা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ ছিল, মানে এই ম্যাচে সব রকম ওয়েপন সব কিছু লিগাল ছিল। তো এই ম্যাচে আমরা দেখতে পাই ট্র্যাশ ক্যান, টেবিল, চেয়ার, কেন্ডো স্টিক সব রকম ওয়েপন্সের ব্যবহার করা হয়। ওই সিনটা দারুণ ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে উসোসরা একটা ট্র্যাশ ক্যান ভিশনের মাথায় আর কি আটকে দিয়ে তারপর কেন্ডো স্টিক দিয়ে সেখানে বারবার বাড়ি মারছিল, সম্ভবত সেটা অস্টিন থিওরি ছিল। তো সেইটা দুর্দান্ত একটা মোমেন্ট ছিল। কিন্তু এই ম্যাচের রিং সাইডে আমরা দেখেছিলাম যে আইসো স্পিডও রিং সাইডে উপস্থিত ছিল। এবার আইসো স্পিড রিং সাইডে উপস্থিত আছে আর আইসো স্পিডকে ব্যবহার করবেন, এটা তো হতেই পারে না। এবার যেহেতু নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ ছিল, তো সেই কারণে আমরা দেখতে পাই যে লোগান পলের যেটা সিগনেচার ওয়েপন ব্রাস নাকেলস, সেটা তো ব্যবহার করতোই লোগান পল। তো লোগান পলের মাও আজকে রিং সাইডে উপস্থিত ছিল। তো লোগান পলের মাই লোগান পলকে ব্রাস নাকেলস বের করে দিচ্ছিল, কিন্তু সেই সময় যেহেতু সেখানে এলেনাইটও উপস্থিত ছিল, এলেনাইট লোগান পলকে সেইটা ব্যবহার করতে দিতে চাইছিল না। তো সেই কারণে এলেনাইট লোগান পলের উপর অ্যাটাক করে দেয়। আর যখন এলেনাইট লোগান পলকে মারছিল, তখন লোগান পল আইসো স্পিডকে রিং সাইড থেকে টেনে, মানে ওই যেখানে অডিয়েন্সের মধ্যে আইসো স্পিড বসেছিল সেখান থেকে টেনে রিং সাইডে নিয়ে চলে আসে। এবার বেচারা আইসো স্পিড তো এইসবের মধ্যে ছিলই না। এবার ওরই মাঝখানে যে ব্রাস নাকেলসটা ছিল সেটা নিচে পড়ে যায়, আর ওই দিক থেকে এলেনাইট লোগান পলকে মারতে থাকে। তো আইসো স্পিড ওই ব্রাস নাকেলসটাকে নিয়ে আঙুলের মধ্যে পড়ে নেয়। তো তারপর পেছন দিয়ে এলেনাইট যখন আসে, তখন আইসো স্পিড ভয় পেয়ে যায়, আর সে যখন ঘুরতে যায় তখন এলেনাইটকে সে ব্রাস নাকেলস দিয়ে মেরে দেয়। তো এলেনাইটের খেলা সেখানে শেষ হয়ে যায়। এবার তখন ভিজন ভাবে তার মানে তো আইসো স্পিড আমাদেরকে সাহায্য করে দিয়েছে, এটার আমাদেরকে ফায়দা তুলতে হবে। তো আইসো স্পিডটা বলে, এ বাবা এটা আমি কি করে ফেললাম, ও তো সেখান থেকে জাস্ট কেটে পড়তে চায়। কিন্তু আমরা দেখতে পাই এটার ফায়দা সত্যিকারেরই ভিজন তুলে নেয়, কারণ তারপর রিংয়ের মধ্যে আমরা দেখতে পাই যে আইসো স্পিডটাও সেই ব্রাস নাকেলসটাকে ফেলে দিয়ে সেখানে চলে যায়। তো তারপর লোগান পল আবার সেটাকে নেয় আর সুযোগ বুঝে জিমি উসোকে সেটা দিয়ে অ্যাটাক করে দেয়। ওই দিক থেকে জিমি উসো যখন লোগান পলকে আটকাতে ব্যস্ত ছিল, তখন আমাদের অস্টিন থিওরি আনকনসিয়াস অবস্থাতেই জিমি উসোকে পিন করে দেয়। পিন করে দ্য ভিশন হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। আর তারপর উসোসরা তো অবাক হয়ে যায় যে এটা কি হলো। মাঝখান থেকে আইসো স্পিড তো বলছে যে আমি তো কিছু না করেও ফেসে গেলাম, এটা আমি কি করে ফেললাম আমার অজান্তে। আর আমরা দেখতে পাই ভিশন তখন আইসো স্পিডের সাথে একসাথে সেলিব্রেট করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, যেখানে আইসো স্পিডের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে তো এর মধ্যে থাকতেই চায়নি, কিন্তু তবু সে এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। এবার সম্ভবত এটা একটা রেসলমেনিয়া ম্যাচের দিকে আমাদের হিন্ট করছে, যেখানে একদিকে থাকবে উসোস অ্যান্ড এলেনাইট, আর একদিকে থাকবে ভিশন আর আইসো স্পিড। আর যেহেতু আইসো স্পিড রেসলমেনিয়া অনেক আইবল অ্যাট্রাকশন আনতে পারবে, তো সেই কারণেই ডাব্লিউডাব্লিউ সম্ভবত এই মুভটাকে নিয়েছে। কিন্তু এসব আইসো স্পিডের সাথে কেন হচ্ছে? কারণ আইসো স্পিড ড্যান হজেনের দ্বারা কার্জ হয়ে গেছে। কিন্তু তোমরা যদি ড্যান হজেনের দ্বারা কার্জ হতে না চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে হবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমরা রেসলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছিলাম, যেটার জন্য আর বেশি দিন তো বাকি নেই। আর আমার মনেও হচ্ছে না আমি সেটা কমপ্লিট করতে পারবো, কিন্তু আশা রাখতে কি ক্ষতি আছে। তাই তোমরা যদি ড্যান হজেনের দ্বারা কার্সড হতে না চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর আমরা সুন্দরী লিভ মর্গানকেও দেখতে পাই। এবার লিভ মর্গান এখানে এসেছিল, সে স্টেফিনি ভ্যাকরকে কল আউট করে আর বলে, তোর মধ্যে ক্ষমতা থাকলে তুই আমাকে ফেস করে দেখা, আমি এখানে একা দাঁড়িয়ে আছি। তো স্টেফিনি ভ্যাকার ভদ্র মহিলার মতো এসে তাকে ফেস করে। ভদ্র মহিলার মতো তো বলবো না, রেগেই এসেছিল। তারপর তাদের মধ্যে একটা ব্রল শুরু হয়। আর এই ব্রলের সব থেকে ভালো বিষয় এটাই ছিল যে এই ব্রলে কেউ মাঝখানে আসেনি, না কোনো সিকিউরিটি, না কোনো অফিসিয়ালস, কেউ না। তো এই একটা ভালো দিক ছিল। কিন্তু মাঝখানে এসেছিল, মাঝখানে কে এসেছিল? মাঝখানে এসেছিল রক্সেন পেরেজ। আর সে যখন চলে আসে তখন লিভ মর্গানের অবশ্যই আপার হ্যান্ড হতো। এবার তারা দুজন, ওইদিকে স্টেফিনি ভ্যাকার একা, তো তারা দুজন মিলে স্টেফিনি ভ্যাকারের অবস্থা খারাপ করে দেয়। আর তারপর লিভ মর্গান তার চ্যাম্পিয়নশিপটাকে তুলে সেটাকে দেখাতে থাকে। আর এইভাবে আজকে লিভ মর্গানের আপার হ্যান্ড ছিল এই সেগমেন্টটায়। তো দেখা যাক এদের মধ্যে রেসলমেনিয়ার ম্যাচটা কেমন হয়। এদের এই ফিউডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
তাছাড়া পেন্টার আজকে কোফি কিংস্টনের সাথে একটা ম্যাচ ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেটা ভালো ম্যাচ ছিল, অনেকক্ষণ ধরে ম্যাচটা চলেছে। কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই যে কোফি কিংস্টন যেহেতু গ্রেসন ওয়ালের সাহায্য নিতে চায়নি, তাই এই সুযোগ বুঝে পেন্টা কোফি কিংস্টনকে এই ম্যাচে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচে জিতে যাওয়ার পর, তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটেন করার পর পেন্টা এটা অ্যানাউন্স করে দেয় যে অডিয়েন্সরা রাসেলমেনিয়াতে একটা ল্যাডার ম্যাচ দেখতে চাইছিল। আর যেহেতু পেন্টা কোনো কিছুকে ভয় পায় না, তাই পেন্টা রাসেলমেনিয়াতে তার টাইটেলকে উপরে ঝোলাতে চলেছে, আর সে কম্পিট করতে চলেছে একটা ল্যাডার ম্যাচে। আর সেই ল্যাডার ম্যাচে যারা যারা পার্টিসিপেন্ট তারাও অ্যানাউন্স হয়ে গেছে, যার মধ্যে আছে রুসেভ, দ্য ওজি, জিভন ইভেন্স, তাছাড়া ড্রাগন লি, আর জাজমেন্ট ডে থেকে জেডি ম্যাকডোনা। তো এই একটা ল্যাডার ম্যাচ আমরা রাসেলমেনিয়াতে দেখতে চলেছি, যেই ম্যাচটা আচমকাই অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু আশা করি ম্যাচটা ভালো হতে চলেছে। জাজমেন্টের কথা যখন হচ্ছে, তখন আমরা ফিন ব্যালরেরও একটা সেগমেন্টে দেখতে পেয়েছিলাম, মানে একটা ভিডিও প্যাকেজ টাইপের ছিল, যেখানে ফিন ব্যালর বলছিল যে সে কীভাবে ডমিনিককে সাহায্য করেছে, কিন্তু এখন ডমিনিকই তার এগেনস্টে চলে গেছে, আর ফিন ব্যালর যেটা ক্রিয়েট করেছে সেটাকে ফিন ব্যালর ধ্বংস করতে চায়। তো সেই কারণে সে রাসেলমেনিয়াতে ডমিনিককে দেখতে চলেছে। তো সত্যি বলতে এই ফিউডটার মতো অনেক পোটেনশিয়াল ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেই অর্থে ফিউডটাকে ব্যবহার করছে না। আর যত দিন যাচ্ছে আমি ডিমন ফিন ব্যালরের আশাও ছেড়ে দিচ্ছি, কিন্তু দেখা যাক, এখনও তো 2 সপ্তাহ আছে। তো এই 2 সপ্তাহের মধ্যে ডাব্লিউডাব্লিউ কী করে ফিউডটার মধ্যে। আজকে তো ডমিনিকও এসেছিল একটা অ্যাডভার্টাইজমেন্টের সময়, সেখানে সে ফিন ব্যালরের এই কথাটা রেসপন্স করেছিল। তো এইভাবেই তাদের ফিউডটা চলছে, যেটা আমি বলবো অতটা হাই ইন্টেন্সিটির ফিউড ডাব্লিউডাব্লিউ বানায়নি, যতটা এই ফিউডটার মধ্যে পোটেনশিয়াল ছিল। পোটেনশিয়ালের কথা যখন হচ্ছে, তখন কথা বলা যাক আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। তো ব্রক লেসনার আর পল হেমনকেও আজকে আমরা রতে দেখতে পাই। আজকে তো ব্রক লেসনার পুরো মারপিট করার মুডেই ছিল। ব্রক লেসনার আজকে তার রেসলিং গিয়ারে আসে, তারপর রিংয়ে যাওয়ার পর পল হেমন বলতে থাকে যে কীভাবে প্রথম সপ্তাহে ব্রক লেসনার রেডিই ছিল না, সে সেথ রলিন্স আর সে মার্কসম্যানদের দ্বারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো বলে ওবাফেমি তার মানে ফায়দা তুলেছিল। নেক্সট উইকে ব্রক লেসনার ওবাফেমির সাথে ম্যান টু ম্যান কথা বলতে এসেছিল, কিন্তু ওবাফেমি মারপিট করে সেটার ফায়দা তুলেছিল, আর যার ফলে ব্রক লেসনারকে সে আর কি ধরাশায়ী করতে পেরেছিল। কিন্তু আজকে ব্রক লেসনার পুরো রেডি আছে, আজকে ব্রক লেসনার একটা ফাইটিংয়ের মুডে আছে। আজকে যদি ওবাফেমির মধ্যে ক্ষমতা থেকে থাকে, আজকে ওবাফেমি এসে ব্রক লেসনারকে ফেস করে দেখাক, কারণ ব্রক লেসনার হলো বিস্ট, সে দ্য কনকুয়ারার, সে রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট হ্যানা ম্যানা ত্যানা বলছিল। তখন ব্রক লেসনার পল হেমনের কাছ থেকে মাইকটা নেয়, মাইকটা নিয়ে বলে অনেক কথা হয়েছে, এবার তোর দম থাকলে তুই শুধু বেরিয়ে আয়, আমি তোকে দেখে নেব। তো আমরা দেখতে পাই সেইখানে তখন ওবাফেমি তো বেরায় না, কিন্তু ওবাফেমির বদলে অবভিয়াসলি অ্যাডাম পিয়ার্স আর 1000টা সিকিউরিটি সেখানে বেরিয়ে আসে। আমি ভাবি হয়ে গেল, আবার এরা চলে এসেছে। তো আমরা দেখতে পাই যে এত সিকিউরিটি অ্যাডাম পিয়ার্সের মাঝেও আলটিমেটলি সেখানে ওবাফেমির মিউজিক বেজে ওঠে। আর যখন ওবাফেমির এন্ট্রেন্স হচ্ছিল, তখন যেইভাবে ক্রাউড ফেটে পড়েছে না, মানে দেখে মনে হচ্ছে এই টাইপের ম্যাচগুলোকেই আমরা রাসেলমেনিয়ার মতো লেভেলে দেখতে চাই। এটা অ্যাকচুয়ালি একটা রাসেলমেনিয়া ক্যালিবারের ম্যাচ। আর এরকমই তো ম্যাচ আমরা রাসেলমেনিয়াতে দেখতে চাই, যেখানে দুটো পাহাড়ের মতো মানুষ একে অপরের সামনে দাঁড়িয়ে থাকবে, আর আমরা এটা বুঝতেই পারবো না যে অ্যাকচুয়ালি এই ম্যাচটা হলে কে এই ম্যাচটা জিততে পারে। তো ওবাফেমি বেরিয়ে আসে, কিন্তু ওবাফেমির মাঝখানে যখন সিকিউরিটি গার্ডরা চলে আসে, আজকে একটা জিনিস দেখে ভালো লেগেছে, ওবাফেমি তাদেরকে পাত্তাই দেয় না, তাদেরকে তো মেরে ধরে ছুঁড়ে মুড়ে ফেলে একদম সাইড করে দেয়। এমনকি অ্যাডাম পিয়ার্স যখন তাদের মাঝখানে আসতে যায়, অ্যাডাম পিয়ার্স টাকলাকেও ধরে সে আর কি একদম ব্যারিকেডের মধ্যে ছুঁড়ে মারে, অ্যাডাম পিয়ার্সের অবস্থা খারাপ হয়ে যায়। তো তারপর ওবাফেমি পুরো রিংয়ের চারিদিকে ঘুরতে থাকে, ব্রক লেসনারকে অপেক্ষা করাতে থাকে। আর তারপর যখন ওবাফেমি রিংয়ের মধ্যে ওঠে আর ব্রক লেসনার আর ওবাফেমি সামনাসামনি দাঁড়িয়ে থাকে, তখন মনে হয় এবার কিছু একটা হতে চলেছে, এবার তো পৃথিবী একদম ধ্বংসই হতে চলেছে। কিন্তু পৃথিবী ধ্বংস হবে কি করে? আমাদের ট্রিপল এইচ বাবা জীবন আছেন না, তো ট্রিপল এইচ ওবাফেমি আর ব্রক লেসনারের মাঝখানে চলে আসে শান্তির দূত হয়ে। আর সে বলে যে না ভাই, তোদের যা মারপিট করার তোরা রাসেলমেনিয়াতে করবি, আমাকে রাসেলমেনিয়ার ম্যাচটাকেও বাঁচাতে হবে, তো আজকে তোরা কিছু করিস না। আর পল হেমনকে বলে তুই যা, ব্রক লেসনারকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, আর ট্রিপল এইচ ওবাফেমিকেও সামলাতে থাকে। তো আমরা দেখতে পাই যেহেতু ট্রিপল এইচ মাঝখানে চলে এসেছে, এবার যতই যাই হোক ট্রিপল এইচের গায়ে তো আর তারা হাত তুলতে পারে না। তো ব্রক লেসনার সেখান থেকে বেরিয়ে যায়, রিং থেকে বেরিয়ে সে চলে যেতে থাকে। ওবাফেমি আর ট্রিপল এইচ তাকে রিংয়ের মধ্যে দাঁড়িয়ে দেখতে থাকে, আর যেতে যেতে ব্রক লেসনার একটা ওই সিকিউরিটি গার্ডকে তুলে একটা F5ও মেরে দেয়। তো এইভাবেই তাদের ফিউডটাকে বিল্ড করা হচ্ছে। আজকে তাদেরকে হাতাহাতি করতে দেওয়া হয়নি, কিন্তু আজকে যে ইন্টেন্সিটিটা ছিল না, সেটাই এই ম্যাচটাকে হাইপ আপ করে দিয়েছে। আর এই ম্যাচটার জন্য তো আমি মানে ফুললি এক্সাইটেড। মানে রাসেলমেনিয়ার কিছুই এমন ম্যাচ আছে যেগুলোর জন্য আমি সত্যি মন
থেকে এক্সাইটেড, আর এই ব্রক লেসনার ভার্সেস ওভারফেমির ম্যাচ তাদের মধ্যেই একটা। এখনও 2 সপ্তাহ টাইম আছে, আর এই 2 সপ্তাহেই আমরা ব্রক লেসনারকে দেখতে চলেছি। তো কিছু না কিছু তো এদের মধ্যে এখনও বাকি আছে, যেটা আগামী সপ্তাহগুলো আমরা দেখতে পাবো। কিন্তু আজকের এই সেগমেন্টটা অসাধারণ ছিল। শুধুমাত্র অ্যাডাম পিয়ার্স, সিকিউরিটি আর ট্রিপল এইচ না এলে হয়তো এটা আরও ভালো হতে পারতো, কিন্তু আই ক্যান গেট ইট, এটারও দরকার ছিল। কারণ রেসেলমেনিয়ার আগে তাদেরকে মারপিট করতে দিয়ে দিলে সত্যিকারেরই রেসেলমেনিয়ার হাইপটা শেষ হয়ে যাবে। এখন তো এটাই মানে মজার বিষয় যে এখনও বোঝা যাচ্ছে না যে এদের মধ্যে অ্যাকচুয়ালি মারপিট হলে কে জিততে পারে বা কার জেতা উচিত। যদিও সেটা নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই ভালো করে কথা বলবো। তো তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। কিন্তু ব্রক লেসনার ডান হয়ে গেল, পল হেমানের রাত এখনও বাকি ছিল। আর আজকে সারাক্ষণ ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স পল হেমানকে বলছিল তার ইমেল চেক করতে, কিন্তু পল হেমান তার ইমেল চেক করতে চাইছিল না। কারণ পল হেমানের মনে হয়েছিল যে সে অনেকদিন ধরে ডাব্লিউডাব্লিউতে কাজ করছে, সে অনেক পুরনো লোক, সে হলো ওজি, তাই এমন কিছু কথা নেই যেটা সে জানতে পারে না। তো আলটিমেটলি যখন পল হেমান রিংয়ে এসে এসব কথা বলতে থাকে, তখন অ্যাডাম পিয়ার্স বলে আমি তোকে বারবার বলছিলাম তুই তোর ইমেল চেক কর। আর আশা করি তুই যখন সব কিছু জানিস তখন তুই এটাও জানিস যে তুই আগের সপ্তাহে যেসব ক্রিমিনাল চার্জেস বা যেসব পুলিশ কেস করেছিলি সেথ রলিন্সের উপর, সেই সব থেকে সেথ রলিন্স ফ্রি হয়ে গেছে। পল হেমান যদিও সেটা জানতো না, কিন্তু পল হেমান অ্যাক্টিং করে হ্যাঁ সে তো আমি জানি, অবশ্যই জানি। তখন অ্যাডাম পিয়ার্স বলে তাহলে তুই এটাও জানিস যে সেথ রলিন্স এখন মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে কম্পিট করার জন্য। আর এইটা যখন পল হেমান শোনে, তখন পল হেমান একদম অবাক হয়ে যায় যে এটা সে কী শুনে ফেললো। আর শুধু তাই না, তখন বেজে ওঠে সেথ রলিন্সের থিম সং, আর সেইটা শুনে তো পল হেমান পুরো এমনভাবে ভয় পেয়ে যায় যেন সে ভূত দেখে ফেলেছে। এবার সে তো এন্ট্রেন্সের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেথ রলিন্স পেছন থেকে আসে একটা চেয়ার নিয়ে। আর এখন যেহেতু সে মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে কম্পিট করার জন্য, এখন তো সেথ রলিন্স যা ইচ্ছা তাই করতে পারে। যখন ক্লিয়ার ছিল না তখনই পল হেমানের অবস্থা খারাপ করে দিয়েছিল, আর এখন তো সে মেডিকেলি ক্লিয়ার। তো আমরা দেখতে পাই সে প্রথমে চেয়ারটা নিয়ে এসে পল হেমানের পিঠে একটা চেয়ার শট মারে, তারপর পল হেমানের অবস্থা সেথ রলিন্স খারাপ করে, আর তারপর চেয়ারটাকে সেট আপ করে, আর পল হেমানকে সে চেয়ারের উপর একটা স্টোম্প মারার জন্য যখন সে রেডি হচ্ছিল, তখন পেছন দিয়ে আমরা দেখতে পাই যে রিং জেনারেল দ্য কেরিয়ার কিলার গান্থার তাকে পা ধরে টেনে নেয়, আর তারপর তাকে তার যে সাবমিশন মুভ সেটা মানে স্লিপার হোল্ড সেখানে আটকে দেয়। আর সেথ রলিন্সকে মানে সেথ রলিন্সের অবস্থা তখন খারাপ হয়ে যায়। এবার গুন্থার কেন হঠাৎ করে পল হেমানের সামনে এলো, এবার তোমরা হয়তো বিশ্বাস করবে না, এর ঠিক আগের ভিডিওতে আমি যেখানে গুন্থারের পসিবল অপোনেন্টের কথা বলছিলাম, সেখানে আমি সেথ রলিন্সের নামও রেখেছিলাম, কিন্তু সেটা তোমরা ভিডিওতে শুনতে পাবে না, কারণ আমি সেই সেগমেন্টটাকে কেটে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আজ যাই হোক সেথ রলিন্স হয়তো আসবে না, মানে আমি রেকর্ড করার সময় বলেছিলাম সেথ রলিন্সের নাম, কিন্তু যখন ভিডিওটা এডিট করছিলাম বললাম যাই হোক না কেন সেথ রলিন্স, পল হেমান আর গুন্থার একসাথে কীভাবেই বা আসতে পারে, তো এরা এলে কেমন একটা অড টাইপের হয়ে যাচ্ছে না, তো এইটা হয়তো হবে না, এইভাবে আমি সেগমেন্টটাকে কেটে দিয়েছিলাম। আর আজকে ঠিক গুন্থারই চলে এসছে, তো যাই হোক না কেন সে তো আমি আর মানে বিশ্বাস করাতে পারবো না। যাদের আমার উপর ভরসা আছে তারা বিশ্বাস করবে, যাদের ভরসা নেই সে ভাববে যে এটা এখন জাস্ট ক্রেডিট নিতে আসছে। তো ঠিক আছে, তোমরা যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু এবার আমি মনে মনে ভাবলাম যে এটা কি করে হলো, যেটা আমি ভাবলাম যে হবে না সেটা কি করে হয়ে গেল, আর গুন্থার কেন এলো পল হেমানকে সাহায্য করতে। তো আমি এখানে একটা থিওরি বানিয়েছি, যেটা হচ্ছে দেখো, প্রথম কথা এটা তো আমরা সবাই বুঝেই গেছি যে যেহেতু এদিক থেকে রে মিস্ট্রিও মেডিকেলি ক্লিয়ার হতে পারেনি, তাই রে মিস্ট্রিও ভার্সেস গুন্থার হচ্ছে না, আর এদিক থেকে ব্রন ব্রিকারও মেডিকেলি ক্লিয়ার হতে পারেনি। আর ব্রন ব্রিকারকে যেটা ডাব্লিউডাব্লিউ ভাবছিল যে রেসলমেনিয়ার আগে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হয়তো ব্রন ব্রিকার ক্লিয়ার হতে পারেনি। তো সেই কারণে ব্রন ব্রিকারের প্ল্যান্সটাকেও ড্রপ করে দেওয়া হয়েছে। এবার গুন্থারেরও রেসলমেনিয়ার অপোনেন্ট নেই, সেথ রলিন্সেরও রেসলমেনিয়ার অপোনেন্ট নেই, তো ডাব্লিউডাব্লিউ ভাবলো এরা মানে এদের দুজনকেই একে অপরের এগেনস্টে দাঁড় করিয়ে দাও। তো এইটা তো ডাব্লিউডাব্লিউর একটা প্ল্যান বি ছিল, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এবার এখান থেকে স্টোরি লাইনটা কী বানানো যেতে পারে, তো যেমন আমরা আগের বছর দেখেছিলাম যে সিএম পাঙ্ক পল হেমানের কাছে একটা ফেভার চেয়েছিল, মানে যেহেতু সিএম পাঙ্ক রোমান রেন্সের টিমকে আগের বছরের সার্ভাইভার সিরিজে এবার আগের বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে হেল্প করেছিল, তো তার ফলে পল হেমানের কাছে সিএম পাঙ্ক একটা ফেভার চেয়েছিল, যেখানে রাসেলমেনিয়াতে সিএম পাঙ্ক পল হেমানকে নিজের রিং সাইডে পেয়েছিল। ঠিক এইভাবে এখন যেহেতু ভিশন ব্যস্ত আছে, ব্রক লেসনার ব্যস্ত আছে, ব্রন ব্রেকার ব্রনসন রিড ইনজিওর্ড হয়ে পড়ে আছে, তাই যেহেতু আগের সপ্তাহে পল হেমান বলেছিল যে তার এখন এরকম কেউ নেই যার পেছনে পল হেমান লোকাতে পারে, তো সেই কারণেই হয়তো পল হেমান গান্থারের সাথে একটা ডিল করেছে, যেখানে সে বলেছে যে গান্থারকে সে যদি মানে গান্থার যদি তাকে হেল্প করে সেথ রলিন্সের এগেনস্টে, তাহলে ফিউচারে সে গান্থারকে কোনো একটা ফেভার করবে। এবার এইটা একটা স্টোরি লাইন হতে পারে যেটা লিড করতে পারে পরবর্তীকালে, যে গান্থার যেহেতু এবার পল হেমানকে সাহায্য করছে রেসলমেনিয়ায় সেথ রলিন্সের এগেনস্টে, তো এই ম্যাচে যাই হোক না কেন, কিন্তু যখন গান্থার এবার পল হেমানের কাছে ফেভার চাইবে, তখন হয়তো গান্থার এই ফেভারটা চাইতে পারে যে পল হেমানের যে ক্লায়েন্ট মানে বিস্ট ব্রক লেসনার,
তার এগেনস্টে গান্থার একটা রিটায়ারমেন্ট ম্যাচ চাইবে, যে এবার গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হবে, আর সেই ম্যাচে যদি গান্থার জিতে যায় তাহলে ব্রক লেসনারকে রিটায়ার হতে হবে। আর এইভাবেই হয়তো আমরা ফিউচারে কখনো গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ দেখতে পেতে পারি, যেটা এই স্টোরি লাইনটা থেকে লিড করতে পারে, যেটা আমার এখন আপাতত মনে হচ্ছে। এখনও তো গান্থার আর পল হেমনের মধ্যে আমরা কিছু দেখিনি, যেটা হয়তো আমরা নেক্সট উইকে দেখতে পাবো, কিন্তু এরকম একটা স্টোরি লাইন এখান থেকে বানানো যেতে পারে। কিন্তু আপাতত এই বছরের রেসেলমেনিয়ার জন্য গান্থার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তাছাড়া আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যে সব চলছে সেসব তো দেখতে পাই, যেখানে ল্যাথ লেজেন্ড, নায়া জ্যাক্স, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, লায়রা ভ্যালকাইরিয়া, বেলি আর দ্য বেলা টুইন্স, এদের মধ্যে গল্প চলতে থাকে। আর আজকে তো এদের মধ্যে একটা ম্যাচও অ্যানাউন্স হয়ে গেছে, যেটা হবে রেসেলমেনিয়াতে একটা ফেটাল 4-way ট্যাগ টিম ম্যাচ, যেখানে 4টে টিম থাকবে আর তাদের মধ্যে যে জিতবে সে হয়ে যাবে ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। তো এই ম্যাচটা আজকে রেসেলমেনিয়ার জন্য অফিসিয়াল হয়ে গেছে। কিন্তু এবার যদি আজকের মেন ইভেন্টের কথা বলা হয়, তো মেন ইভেন্টে আজকে আমরা জানতাম আবার আমরা রোমান রেন্স আর সিএম পাঙ্ককে দেখতে চলেছি, যেখানে সবার প্রথমে আমাদের ওটিসি রোমান রেন্সের এন্ট্রি হয়। রোমান রেন্স তার অরা ফার্মিং করতে থাকে, তারপর রিংয়ে যায়, রিংয়ে গিয়ে পুরো নিউ ইয়র্ক সিটিকে বলে তাকে অ্যাকনলেজ করতে, পুরো নিউ ইয়র্ক সিটি তাকে অ্যাকনলেজ করে, কিন্তু তারপর সে কিছু বলতো, কিন্তু তখনই বেরিয়ে আসে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। আর আজকে সিএম পাঙ্কের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে আজকে সিএম পাঙ্ক কথা বলতে আসেনি, আজকে সিএম পাঙ্ক মারপিট করতে এসেছে। তো আমরা দেখতে পাই রোমান রিংসও রেডি হয়ে যায়, সিএম পাঙ্ক তো রেডি ছিলই। তো তারপর যখন সিএম পাঙ্ক রিংয়ে যায় তখন রোমান রিংস আর সিএম পাঙ্কের মধ্যে ব্রল শুরু হয়ে যায়, তারা দুজনকে সেই মার মারে, কিন্তু তারপর আমাদের অ্যাডাম পিয়ার্স আর তার সিকিউরিটিরা সেখানে চলে আসে তাদেরকে ছাড়ানোর জন্য। এ তো হতেই হতো, এ তো এখন বরাবরের গল্প হয়ে গেছে। কিন্তু তবু আমরা দেখতে পাই যে ব্রল কন্টিনিউ হয়, ব্রলটা রিং সাইডে যায়, যেখানে একটা সময় আমরা দেখতে পাই রোমান রিংস ডাব্লিউডাব্লিউ এর একজন অফিসিয়ালকে একটা স্পিয়ার মেরে দিয়েছিল, কিন্তু সিএম পাঙ্ক আজকে রোমান রিংসকে ভালো মতো মারে। সে অ্যানাউন্সার টেবিলটাকেও ক্লিয়ার করে রোমান রিংসকে একটা জিটিএসও মেরে দেয়। আর তারপর দেখে মনে হয় যে এবার সিএম পাঙ্ক হয়তো শান্ত হবে, তাদেরকে কিছুভাবে ছাড়িয়ে নেওয়া হয়, কিন্তু সিএম পাঙ্ক আজকে শান্ত হয় না। সিএম পাঙ্ক আবার রোমান রিংসকে অ্যাটাক করে, রোমান রিংসকে আজকে তোলে। আর যেভাবে আগের উইকে রোমান রিংস সিএম পাঙ্ককে অ্যানাউন্সার টেবিলে ফেলে দিয়েছিল, ঠিক সেমভাবে আজকে সিএম পাঙ্ক রোমান রিংসকে অ্যানাউন্সার টেবিলে একটা পাওয়ার বোম মেরে দেয়। আর তারপর যখন রোমান রিংস পড়ে থাকে তখন সিএম পাঙ্ক সেখানে বাবু হয়ে বসে রোমান রিংস সেই গানটা করতে থাকে। আর তারপরেও আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক রোমান রিংসের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে, কিন্তু সেখানে কিছুভাবে সিকিউরিটিরা আর অ্যাডাম পিয়ার্সে তাদেরকে ছাড়িয়ে নেয়। আর তারপর সিএম পাঙ্ক ব্যারিকেডের মধ্যে উঠে মানে সবার সাথে সেলিব্রেট করতে থাকে, আর সেই স্টেটমেন্টটা দিয়ে দেয় যে তার মধ্যেও দম আছে রোমান রিংসকে ফেস করার, আর তার মধ্যেও পাওয়ার আছে রোমান রিংসকে তুলে ছুঁড়ে মারার বা রোমান রিংসের সাথে 1-on-1 যাওয়ার। তো এটাই আজকে সেগমেন্ট ছিল, আর আজকে সিএম পাঙ্কের আপার হ্যান্ড ছিল। এবার নেক্সট উইকে আমরা রোমান রিংসকে দেখতে পাবো না, রোমান রিংস এবার সোজা আসবে রেসেলমেনিয়ার ঠিক আগের উইকের রতে, মানে যেটা হবে রেসেলমেনিয়ার জন্য রয়ের গো হোম শো, সেখানে আমরা রোমান রিংসকে দেখতে পাবো। সেখানে সম্ভবত একটা কন্ট্রাক্ট সাইনিং বা সেরকম টাইপের কোনো একটা সেগমেন্ট ডাব্লিউডাব্লিউ রাখবে, বা তাদের মধ্যে আবার একটা ব্রল টাইপের কিছু হতে পারে। কিন্তু আজকে আপাতত সিএম পাঙ্কের আপার হ্যান্ড ছিল, আগের উইকে রোমান রিংসের আপার হ্যান্ড ছিল, এই উইকে সিএম পাঙ্কের আপার হ্যান্ড ছিল। মানে এখন দুজনের মধ্যে মামলাটা 50-50 চলছে। আলটিমেটলি কার আপার হ্যান্ড থাকে বা কে রেসেলমেনিয়াতে জয়লাভ করতে পারে সেটা তো আমরা রেসেলমেনিয়াতেই জানতে পারবো। কিন্তু আজকের র এখানেই শেষ হয়ে যায়, যেটা যেমন বললাম শুরু থেকে শেষ অবধি একটা ভয়ঙ্কর র ছিল। আর এই রটা দেখে মনে হয়েছে আমরা সত্যি রোড টু রেসেলমেনিয়াতে আছি। তো তোমাদের আজকের র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে হাইপ করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর বাকি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও অবশ্যই করো, লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।